রাঙা সকালে আজকে অতিথি হিসেবে কে আছেন আমাদের সঙ্গে? আজকে আমাদের অতিথি হিসেবে আছেন কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। দর্শক বুঝতেই পারছেন যে আজকে গানের বাজনা, আজকে গানের সুরে পুরো রাঙা সকাল মাতোয়ারা হয়ে থাকবে। চলুন আমরা স্বাগত জানাই আমাদের আজকের সকালের অতিথিকে। আপা আসসালামু আলাইকুম, সুপ্রভাত। আপনি কেমন আছেন? আছি ভালো, আল্লাহর রহমত। খুব অন্যরকম একটি বিষয়, আজকে একটি বিশেষ দিন এবং এই বিশেষ দিনে আজ আপনি বিশেষ একজন মানুষ আমাদের মাঝে। আমি ছোট্ট করে শুধু এই বিশেষ দিনটি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আমি বিশেষ কিনা জানি না, তবে আজকে নিশ্চয়ই একটা বিশেষ দিন। আজকে লালন সাঁইজির ওফাত দিবস বা ফকিরদের মধ্যে এই কথাটা চালু আছে যে পর্দা নিয়েছিলেন, সেই জন্য আজকে আমার জন্য তো একটু বিশেষ বিশেষ দিন। অবশ্যই দর্শক, আপনারা বুঝতেই পারছেন আজকে আসলে আমাদের জন্য একদম একটি বিশেষ দিন। বিশেষ এই দিনে আপনাদের বিশেষ ভালোবাসার ফরিদা পারভীন আমাদের সঙ্গে থাকবেন, তার সঙ্গে গল্প করব। তবে তার আগে তার সম্পর্কে কিছু কথা জানিয়ে দিচ্ছি। দর্শক, আমরা আমাদের আসলে আজকের যিনি অতিথি আছেন ফরিদা পারভীন, তার সম্পর্কে যদি আমরা বলতে চাই, আসলে বলতেই হবে যে লালন সাঁইজির গানের প্রসঙ্গ উঠলেই বাঙালির মন কানে প্রথমেই যার কণ্ঠস্বর এবং সুর বেজে ওঠে তা নিশ্চিতভাবেই ফরিদা পারভীনের। কুষ্টিয়াতে অবস্থানকালে তিনি লালন সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 1987 সালে বাংলাদেশ সরকারের 21 পদক এবং অন্ধপ্রেম ছবিতে নিন্দার কাটা গানটি গেয়ে 1993 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 2008 সালে এশিয়ার নোবেল খ্যাত জাপানের ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কারও তিনি পেয়েছেন। এছাড়া অসংখ্য পুরস্কারও তিনি অর্জন করেছেন, আর সবচেয়ে বেশি অর্জন করেছেন শ্রোতাদের ভালোবাসা। দর্শক, চলুন আমরা আর দেরি না করে চলে যাই আমাদের অতিথির সঙ্গে তার গান আর গানের আলাপে আর তার জীবনের গল্পের আলাপে। চলুন মেতে উঠি। ফরিদা আপাকে একটু আসলে আমি একটু যেটা জানতে খুব ইচ্ছে করে যে সুরেলা কণ্ঠ দিয়ে সারা জাতিকে মাতিয়েছেন, এই সুরেলা কণ্ঠের জন্ম যেখানে হয়েছে, যে গ্রামে, সে গ্রাম কি এরকম সুরেলা একটি গ্রাম ছিল? খুব সুন্দর একটি গ্রাম ছিল। যার যার জন্মস্থান যেরকমই হোক না কেন, জন্মস্থান তো জন্মস্থানে, সেটা যত খারাপই হোক আমার কাছে ওটা সর্বশ্রেষ্ঠ গ্রাম আমি মনে করি। সেটা হচ্ছে আমাদের গ্রাম হচ্ছে চলনবিলের নাম আছে, এবং আমাদের বাচ্চাদের বই পুস্তকে চলনবিল এবং কলম গ্রাম, এই দুটো কথা আছে। কিন্তু যে গ্রাম দেখতে মানে বিল দেখতে চলন আর গ্রাম দেখতে কলম, সেই গ্রামের সিংড়া থানা বলে, নাটোর জেলা, সাঁওয়াল গ্রামে আমার জন্ম হয়েছিল। সাঁওয়াল গ্রাম নামটা শুনেই কেমন যেন অন্যরকম, একটু মনে হচ্ছে যেন আনকমন, শোনা যায় না সেরকম। তো ওই গ্রামের নদী সংলগ্ন আর কি গ্রামটি একেবারে। তো যাই হোক, ওইখানেই আমার জন্ম হয়েছিল। এখানে জন্ম, এবং আজ সাঁওয়াল গ্রাম গর্ব ভরে বলতে পারবে আমাদের গ্রামের মেয়ে ফরিদা পারভীন। আপা, আপনি এই প্রসঙ্গে এই জন্য আসা যে আমাদের ধুলো মাটি কাদার গান, লালনের গানকে আজ আপনি আমাদের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে দিয়েছেন এক ফরিদা পারভীন। আমাদের শুধু প্রশ্ন যে এই ফরিদা পারভীনের জন্ম যেই গ্রামে, সেই গ্রামে ফরিদা পারভীন ছোটবেলাটা কত ভালো ছিলেন বা কতটা দুষ্ট ছিলেন? ছোটবেলাটা মানে আমার বাবা তো পেশায় চিকিৎসা সেবায় ছিলেন, যে কারণে তার বদলির চাকরি, সেটা একটা দিক। কিন্তু মাঝে মাঝে গ্রামে যাওয়া হতো। বিশেষ করে আমার স্মৃতিতে এই ছোটবেলাকার যেটা বলি যে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার যুদ্ধেও দীর্ঘ সময় আমার নানা বাড়ি দাদা বাড়ি, মানে নদীর এপার ওপার আমার দাদা বাড়ি নানা বাড়ি। আমার নানার বাড়ি হচ্ছে জগৎপুর বলে। তো সেই ছোটবেলায় আমার এখনো মনে পড়ে যে তখন আমাদের নানার বাড়ির কাছে ধানের ক্ষেত ছিল এবং পানি ছিল অনেক। তো বড় চারিতে করে আমাদের মামাতো ভাই বোনদের মিলে আমরা চারিতে চড়ে ওই পাখি ধরতে যেতাম। এগুলো কিন্তু আমার স্মৃতিতে এখনো খুব খুব মানে উজ্জ্বল হয়ে আছে। তারপরে নদীতে গোসল করতে গেলে আমি যে কারণে আজকে এই মাছরাঙা টেলিভিশনে, সেই জন্য মাছরাঙার সাথে বাঙালি নদীর পাড়ের কথা কিন্তু বিশেষ করে মনে পড়ে।
সেটা হচ্ছে যখন আমরা গোসল করতে যেতাম নদীতে, নদী ভরা পানি, এখন শুকিয়ে গেছে, অনেক নদী শুকিয়ে গেছে, কিন্তু ওর পাড়ে ছিল মাছরাঙা পাখির। ওই পাখি ধরবার জন্য কখনো কখনো সাপ ফনা মেলে উঠতো, এরকমও দেখা গেছে আর কি, অনেক আমার ভাই বোনদের মিলে। আর আমি তো একটাই সন্তান ছিলাম পিতামাতার, তো নানা বাড়ি গেলে স্বভাবত আমাকে নিয়েই সবাই, আবার একটু গান বাজনা করতাম, যে কারণে মানে খালাতো মামাতো ভাইদের ভাই বোনদের মধ্যে আমার মামা আবার বেশি ভালোবাসতেন আমাকে, যে আমার ভাগ্নি গান করে, এটা যে কত বড় একটা পাওয়া, এই যে বিষয়গুলো। সেই জন্য মাছরাঙার সাথে আমার ছোটবেলাকারও কিন্তু একটা স্মৃতি, এই যে স্মৃতিটা আছে আর কি। তো নদীতে গোসল করা বা ধানের খেতে পাখি ধরতে যাওয়া, আম বাগানে যখন আম ধরে থাকতো, ওই সময় অনেক আমের গাছ ছিল আমার নানা বাড়ি, দাদা বাড়িতেও ছিল, নানার বাড়িতে বেশিরভাগ সময় মানে সময়টা কেটেছে আর কি। তো এত আম ধরে থাকতো, এই দুপুরের রোদে আমরা পাটি বিছিয়ে আমের বাগানের মধ্যে শুয়ে থেকে আম দেখতাম, আম পড়ছে, ওই বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে সব যেতাম। এই স্মৃতিগুলো কখনোই ভোলার নয়, যতই নাগরিক জীবনে আমরা বাস করি না কেন, বা নানান বৈভব্যতার মধ্যে জীবন কাটুক না কেন, ছোটবেলাকার স্মৃতি সবাইকেই আবেগ আপ্লুতও করে, আবার স্মৃতিতে একটা উজ্জ্বল হয়ে আছে, এখনো থাকে সবারই, আমার মনে হয়। নিঃসন্দেহে। যদি কোনো গান শুনতে চাই আপনার কাছে, একটু শোনাই আর একটু। জনশ্রুতিতে আছে সাঁইজির যখন জীবন সামনে এসে গেছেন, তখন এই গানটি রচনা করেছিলেন, কিন্তু তার এক ভক্ত তখন এই গানটি করেছিলেন, পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়, এবং তারপর পরে বাতিটা নিভে গেল এবং তিনিও পর্দা নিলেন আর কি। আমার মনে একটু শোনালেই ভালো। একটা বদ হাওয়া লেগে খাঁচায় কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, খাঁচা আড়া পোলো ধসে পাখি দাঁড়াবে কি সে, খাঁচা আড়া পোলো ধসে পাখি দাঁড়াবে কি সে, আমি ওই ভাবনা ভাবছি বসে, আমি ওই ভাবনা ভাবছি বসে, চমক জোড়া বইছে গায়ে আমার, চমক জোড়া বইছে গায়ে, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়।
ফরিদাপুর কাছে এবার একটু জানতে চাই সেই ছোটবেলার কথাই, যে প্রসঙ্গে ছিলাম তারপর তো গানে চলে এলাম, আবার ছোটবেলায় একটু ফিরে যাই। অনেক স্কুল কিন্তু পাল্টাতে হয়েছে বেশ কয়েকটি সেই ছোটবেলাতেই, তো স্কুলের বন্ধুদের সাথে যোগাযোগ হওয়া, আবার বিচ্ছিন্ন হওয়া, মানে মন খারাপ লাগতো না? হ্যাঁ, ছোটবেলায় কিন্তু আমি গ্রামের স্কুলেও পড়েছি আমার। আচ্ছা। তখন আমি এখন ভাবি যে এখন আধুনিকতায় ছেলেমেয়েরা একসঙ্গে লেখাপড়া করে, কিন্তু ওই গ্রামে আমরা ছেলেমেয়েরা একসঙ্গেই পড়েছি, কিন্তু আমার মনে হয়নি যে ও ছেলে আমি মেয়ে, এরকম কিন্তু মনে হয়, কিন্তু আমরা একসঙ্গে পড়ার সাথী। এটা এটা আমার আমার ছোটবেলার স্মৃতিতে আছে। আর বিশেষ করে আমার যেহেতু আমার গান নিয়েই আমার সব কিছু, তো মাগুরা জেলাতেই আমার প্রথম গানের হাতে খড়ি। আমার গুরু হচ্ছেন কমল চক্রবর্তী, ওনার হাতেই আমার। তো আমার এখন না মনে হয় যে না, আমার গুরু, এবং আমি খুব জেদি ছিলাম ছোটবেলা থেকে। সে জেদটা কিন্তু এখনো কাজ করে ভীষণভাবে। ওই না কথাটি শব্দটা আমার আমার অভিধানে নেই। তো আমাদের পাশের বাড়িতে হারমোনিয়াম, তারা কিন্তু কিছুই জানে না, কিন্তু হারমোনিয়াম আছে তার বাড়িতে। কিন্তু আমার যে আকুতি, আমার হারমোনিয়াম দরকার, আমার গান দরকার, কিন্তু আমার হারমোনিয়াম নেই। তো হয় না গ্রামের মানে মফস্বল শহরে এক বাড়ি থেকে আরেক বাড়ির মাঝখানে বিরাট একটা জায়গা আছে, জাংলা মতন থাকে, আচ্ছা, মানে ওই শশার গাছ, বরবটির গাছ, সিমের গাছ, তার ভেতর দিয়ে আবার যাওয়া যেত। একদিন রাত্রে হারমোনিয়ামটা বাজছে, আমি পড়ার টেবিলে পড়ছি, মা আমার পাশেই শুয়ে আছেন, বাবা আসেনি এখনো। হারমোনিয়ামের শব্দ না শুনে আমি কিসের পড়া আর কিসের কি, আমি দরজা খুলে, ওই রাত্রেবেলা একটা ছোট মানুষ, সাপ থাকে না, ব্যাঙ থাকে না, কি থাকে, তার কোনো ভয় ডর নেই, হারমোনিয়ামের সুর যে শুনেছি। বাচ্চা, আমি জানলা দিয়ে যে কিচ্ছু বলছি না, দরজার কপাট ধরে আমি হারমোনিয়ামের সুরটা শুনছি। মা এমনি শুয়ে আছে, তো মা বুঝতে পারিনি যে আমি কোন ফাঁকে বেরিয়ে এসেছি। উঠে দেখে যে মেয়ে নেই, কোথায় গেল, কি ব্যাপার। মাও শুনতে পাচ্ছে হারমোনিয়াম। আমি বলছি তাহলে মেয়ে ঠিক ওইখানেই গেছে। তারপরে তো মা তো ছুটতে ছুটতে, হ্যাঁ মা তুই এখানে চলে আসছিস, আচ্ছা আমি যাচ্ছি, তুমি যাও না, আমি যাচ্ছি। তার মানে ওই হারমোনিয়ামটার শব্দ যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, ওটা আমি ওই কপাট ধরে দাঁড়িয়ে থাকবো। তারপর যাই হোক, আমার বাবার কাছে আমি জেদ ধরলাম যে আমার হারমোনিয়াম হয় বানিয়ে দাও, নাহলে কিনে দাও। তারপরে এই জেদ, যেটা আমি বলতে চাই যে সঙ্গীতের প্রতি যে প্রেম, এই যে ভালোবাসার যে গভীরতাটা, এটা আমার ছোটবেলা থেকেই কিন্তু খুব বেশি ছিল। আমার এখন আমার উপলব্ধিতে আসে সেটা। তারপরে আব্বা যথারীতি উনি মিস্ত্রি ডেকে এনে হারমোনিয়াম আমার বাড়িতে, সেই হারমোনিয়ামটা এখনো পর্যন্ত আছে। আচ্ছা, আছে আছে এই অর্থে যে যুদ্ধের বছরে, যুদ্ধটা এসে যায় আর কি, যুদ্ধের বছরে আমি কিছুই নেইনি, আমার ওই বাক্সর মধ্যে হারমোনিয়ামটা নিয়ে আমি গ্রামে গ্রামে বেরিয়েছি। তারপরে কি করব, অনেকে বলছে যে এই বাসায় একটা মেয়ে গান গায়, অনেক অনেক দুষ্টু লোকের তখন পদচারণা, আমি দুষ্টু লোকই বলবো, পদচারণা, এবং তখন আমাকে রেডিওতে নিয়ে যাবে, কি করবো। আমি তখন রেডিওতে গান করি রাজশাহী বেতারে 68 সনে। হারমোনিয়ামটা নিয়ে যাবে বলে আমি আব্বাকে বললাম যে মাটির ঘর, আমাদের তারাও আমাদের আন্তরিকভাবে, মানে আমাকে বোন ডেকেছিল, তারা বলে এই যুদ্ধের সময় এইখানে কুষ্টিয়াতে থাকা দরকার নেই, গ্রামে যেতে হবে। আচ্ছা, গিয়ে তখন ওই যে ঘরে আমরা ছিলাম, সেই ঘরের মাটির ঘর, সেই খাটের নিচে ওই মাটিটা খুঁড়ে আমার হারমোনিয়ামটা আমি রাখলাম। আমার আব্বা বললো যে তাহলে এইভাবে রাখ, তোর হারমোনিয়াম যখন আর কাউকে ছুতে দিবি না, কিছু করতে দিবি না, এইভাবে ছাড়া একে আর বাঁচানো যাবে না। তারপরে ওর উপর আবার মাটি টাটি দিয়ে তারপরে আমি নিশ্চিন্তে থাকলাম, যে কেউ বুঝতেও পারবে না, খাটের নিচে কে খুঁজবে, আমার হারমোনিয়ামটা আছে। তারপরে গ্রামে গ্রামে তখন তো ওই হারমোনিয়ামটাই আমার বোধহয় জীবনের মানে শেষ সম্বল আমি মনে করি।
তো যখন নানান জায়গায় যাই, নানান জায়গায় ইয়ে করি, মা হারমোনিয়ামটা আমার কাছে দিতে চায় না। যেমন ঢাকায় চলে আসি 96-তে, আমার বাচ্চাদের লেখাপড়ার কারণে আসতে হয়েছে। তো আমি বললাম, মা আমি হারমোনিয়ামটা নিয়ে যাই। তো বলে কি, না, ও হারমোনিয়ামটা তো তোকে দেওয়া যাবে না, তুই তো চলে গেছিস। হারমোনিয়ামটা দেখে আমি মনে করি আমার ফরিদা আমার কাছে আছে, আহা, আমার মা নেই। ঠিক আছে। মা গত ডিসেম্বরে চলে গেছে। যাই হোক, এই স্মৃতিগুলো আমাকে ভীষণভাবে ভাবায় এবং কষ্ট দেয়। তারপরেও একটা আনন্দ আছে যে হারমোনিয়ামটাকে আমি রেখে দিয়েছি, আমার মা যত্ন করে সেটা রেখে দিয়েছেন। আর আমরা অনেক বলতে চাই যে আপনি অনেক সৌভাগ্যবান। সব মেয়ের কিন্তু এই সৌভাগ্য হয় না যে তার মাকে শেষ সময় পর্যন্ত সেবা শুশ্রূষা করে যাবার। সেটা ঠিক, এটা একটা বিরাট হ্যাঁ, দোয়া। এটা আমি সৌভাগ্যবতী অবশ্যই, জি যে মাকে সেবা করতে পেরেছি। অবশ্যই, এবং আপনার মায়ের অনেক যেহেতু দোয়া আমার আর আছে। কোনো ভাই বোন নেই, জি এই সেবার সুযোগটা, যে আমি তো অন্য জায়গায় চলে যেতে পারতাম বা কোনো প্রোগ্রামে বাইরে থাকতে পারতাম। জি। তো আল্লাহ পাকের বিশেষ রহমত যে সেই সুযোগটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন মাকে সেবা করবার। তার অনেক আশীর্বাদ আপনার উপর সব সময় থাকবে। আবার একটা গান শুনি, এই মুহূর্তটাকে আর একটু আমরা ভেঙে বেরিয়ে সাইজির আসতে চাই। গানই করব। আপনার ইচ্ছে, আপনার ইচ্ছে, বা মা যদি কোনো গান আপনার পছন্দ করতো তাহলে সেই গান শোনাতে পারেন। আমি ধরতে পারলে মনা বেড়ে দিত পখের পায়, কমনে আসে যা খাঁচার ভিতর আছে পাখি, কমনে আসে যায়। আট কোঠরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদা কোঠা আয়না মহলটা, কমনে আসে যা খাঁচার ভিতর আছে পাখি, কমনে আসে যা। আপা মনে হচ্ছে গানই শুনি, কথা না বলি, কিন্তু একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। 84-85 দিকে সুইডেনের রানীর বাড়িতে আপনি এই গানটা গেয়েছিলেন এবং রানী মনে হয় হাউমাউ করে এই গানটা শুনেই কেঁদেছিলেন, তাই কি? এটা হচ্ছে সুইডেনের রানী। তিনি তারা তো বেশিরভাগ সময় তার গ্রামের দিকেই থাকে, বসবাস করেন। আচ্ছা, তো আমাদের ট্যুর হয়েছিল ওই সময়। জি তো প্রতিনিধিত্ব আমিও একজন ছিলাম। জি। তো যাই হোক, এই গানটি যখন গাইছি তিনিও কাঁদছেন, আমিও কাঁদছি। তার মানে একজনের কান্না দেখলে স্বভাবতই একটু আবেগ আপ্লুত হয়ে যায় আর কি, সবাই হয় তাই। তো তখন উনি এই কথাটা বলছিলেন যে তোমার ভাষা আমার বোঝার দরকার নেই, তোমার যে গায়কী, তোমার যে অবয়ব দেখছি, তাতে মনে হচ্ছে যেন তোমার মধ্যে ঈশ্বর ভর করেছে এবং তুমি সেইভাবেই তুমি গানটি করছো। তো তখন আমাদের সাইদ আহমেদ সাহেব, উনি লিডার হিসেবে গিয়েছিলেন। তো সবাই বেশ আবেগ আপ্লুত হয়ে গেল আর কি। তো কিছু কিছু বিষয়
এগুলো চিরন্তন আমার কাছে মনে হয়, ঘটেছে যেগুলো, তাতে মনে হয় যেন সাইজির গান যদি না করতাম, এখন তাই মনে হয় যে সাইজির গান যদি আমার কণ্ঠে যদি আমি ধারণ করতে না পারতাম, তাহলে হয়তো ফরিদা পারভীনের নামটা এমনি হয়তো থাকতো, ঠিক এই সাইজির গানের সাথে ফরিদা পারভীনের নামটা বোধহয় এরকম আর জড়িয়ে থাকতো না মনে হয়। তা তো অবশ্যই, কিন্তু আমি প্রথমেই বলেছি আপা যে বাংলার ধুলো মাটি এরকম অনেক বড় সাধক আছেন যাদের গানগুলো এই পর্যন্ত পৌঁছে দেওয়া অনেকের পক্ষেই সম্ভব না, কিন্তু আপনি কিন্তু আজ লালনের গানকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছেন। আমি আমার সবচাইতে যার কথাটি এখন মনে হচ্ছে, লালন সাইজির গান যার হাত ধরে আমি এসেছি, আমার গুরু মকসেদ আলী সাঁই, খোদাবক্স সাঁই, উনিও চলে গেছেন, করিম সাঁই এখনো আছেন, তবে বেশিরভাগ সময় আমার গানগুলো সংগৃহীত হয়েছে আমার এই মকসেদ আলী সাঁই, এই গুরুর কাছে। তিনি খুব খুব আন্তরিকতা, এবং আজকে যেটা বলতে চাই যে এই নগরে এখন অনেক বাউল ফকিররা তাদের আনাগোনা, তাদের পদচারণা, এটা সত্যিকার অর্থে কিন্তু মকসেদ আলী সাঁই এই পথটা করে দিয়েছেন। কে কিভাবে নেবে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি মনে করি যে আমাকেও তিনি হাত ধরে নিয়ে এসেছেন, এবং এই ফকিররা যারা এখন নগরের অনেক বড় লোকদের ড্রয়িং রুমে বসে গান চর্চা করছেন, সেটাও কিন্তু আমার গুরুর কারণেই। ছোটবেলায় আবার একটু ফিরে যাই, বারবার মানে যেখানে আমাদের ফিরে যেতে হয়। ছোটবেলায় আপনি বলছিলেন বেশ জেদি ছিলেন, হ্যাঁ, মানে সেই জেদিপনার কি কোনো গল্প শুনতে পাবো আপনার কাছ থেকে? মানে স্কুলে তখন, এখন তো মানে ক্লাস 1-এ উঠতে গেলে কত নার্সারি লাগে, কত কিছু এখন হয়েছে যেগুলো, তো আমি তো ক্লাস 1-এ কেবল, তো পরীক্ষাতে 1 মার্কের জন্য আমাকে সেকেন্ড করেছে, তো আমি তো একেবারে কান্নাকাটি, একেবারে তখন থেকেই যে না, আমি তো কখনো দ্বিতীয় হব না, আমি তো সবসময় একে থাকবো, আমি তো দ্বিতীয় হব না। স্কুলের টিচাররা আমাকে কিছুতেই আর থামাতে পারে না, ভীষণ ইয়ে। তো আমার ছোটবেলায় আরেকটা ইয়ে ছিল যে আমি নাটকে অভিনয় করেছিলাম, সেটা হচ্ছে বিন্দুর ছেলের অমূল্যর চরিত্রে। তো শেষে ওই ছোট মা করে যে কান্নার রোলটা ছিল, সেটা আমি সত্যি সত্যিই কেঁদে ফেলেছি ছোট মা বলতে বলতে। তো আমার বাবাকে সবাই একটু ইয়ে করছে, ইঙ্গিত করছে যে কার বাচ্চা এটা, কার বাচ্চা, সবাই জানে যে আমার বাবা দেলোয়ার হোসেন। তো এই যে হবে না এই কথাটা, ওই যে বললাম যে জেদটা কাজ করে, এবং এই নাটকে তো এখন তো নাটকে কেটে কেটে করে, বা যেসব চ্যানেলগুলোতে দেখি, তখন তো পেছন থেকে বলতে হতো, সেইগুলো বলাটা শুনে তারপরে সেটাকে বলতে হতো। তো সেই নাটকে ওইরকম যে নাটকে আমার হবে না, এটা তো কখনো ভাবাই যায় না। এই যে এই জেদগুলো আমাকে ভীষণ ভীষণ ছোটবেলাকার এই জেদগুলো এখন কাজে লাগছে আসলে। এবং মানে গল্প শুনে আরো বুঝতে পারছি যে দুটো চোখ আমাদের সামনে এখন আসলে আছে, চোখ দুটো বারবার ভিজে ওঠে, হ্যাঁ, খুব সরস দুটো চোখ। না সেই আচ্ছা ফরিদা, আরেকটু জানতে চাই আপনার জেদের পাশাপাশি, সেটা হচ্ছে এই যে গান করছেন, বড় মামা খুব পছন্দ করতেন আপনার গান, এবং খুব প্রস্তুত, এবং গ্রামে গেলে না বড় মামা ঠিকই হারমোনিয়াম নিয়ে এসে তারপরে হ্যাচাক জ্বালিয়ে উঠোনের মধ্যে, আর আমাদের ওই বাড়ির ইয়েগুলো বেশ অনেক উঁচু, আচ্ছা, ওইখানে আমি বসে, মামা সব ঠিকঠাক করে দিত, আর হ্যাচাক জ্বালিয়ে আর নিচে সব পাটি বিছায় দিত, সবাই বসে গান শুনতে হতো। গেলেই হতো। আমার বড় মামা একদম গানের জন্য পাগল ছিল, আর আমাদের ওই এলাকাটা হিন্দু প্রধান ছিল, ভীষণ হিন্দু প্রধান ছিল। তো সেখানে
মামা আবার ওই কামার কুমার এসব নিয়ে কোনো চিন্তা করতো না, সব তার বন্ধু স্থানীয় ছিল, আবার বড় ইয়েও ছিল। কিন্তু আমার নানার বাড়িতে আমার নানি আবার ওই এলাকার তিনি জমিদারি চালাতেন। আমি মানে বাবার কাছে গল্প শুনেছি আর কি, মা বাবার কাছে। তা আমার নানি নাকি একটাই মেয়ে ছিলেন, তিনিও বাবা মার একটা মেয়ে, তিনি জমিদারি চালাতেন, তারও নাকি ওরকম যে। তো এখন মানে বাবা মা বেঁচে থাকতে বলতেন যে তুই হয়েছিস তোর নানির মতন, যে ভীষণ জেদি আর কি, মানে যে কোনো কাজ করতে গেলে যেটা ও মনে যদি করি যে এটা আমাকে করতে হবে, তাহলে ওটা করেই ছাড়বো। এটা আরো একটা বিষয় ইতিবাচক এই জন্য যে আপনি ভালো কাজের জন্য জেদ করতেন। হ্যাঁ, সেটা ঠিক, সেটা তো অনেক বড় বিষয়। আমি কোনো মন্দ কাজের জন্য কখনোই আমি জেদ করিনি। এবং আমি ছোটবেলায় মানে অনেকে আছে না যে এ জামা নিতে হবে, ও জামা নিতে হবে, ছোটবেলায় ঈদের সময় বা এই সময় আমি আবার ওই ডিজাইনটা ওই রকম আমার নিজের মতন করে করবার একটা যে প্রবণতা ছিল। তো বাবার কাছে কখনো আমি জেদ করতাম না যে আমার এটা লাগবে ওটা, ওরকম জেদ না। কিন্তু আমার গানের জন্য আমি যে জেদ করেছি, এবং এই যে গানের প্রতি যে আমার একটা ভালোবাসা, এবং আমি এরকম জেদ করে একদিন খাইনি, আমি খাবো না, আমার হারমোনিয়ামটা যদি না বানিয়ে দাও আমি খাবো না, খাবো না, পড়বো না, এসব আমার কিচ্ছু দরকার নেই, আমার গান করতে হবে, আমার হারমোনিয়াম লাগবে, ব্যাস। এই একটা কথাই অ্যাপ্লাই করেছি সেটা। তখন আব্বা তখন বললো যে না, এই তো জেদি, হারমোনিয়াম না বানিয়ে দিলে হবে না। তারপরে সেই মানে ওটা ওই অনুভূতিটা না আমি এখন বিশ্লেষণ করতে পারছি না, কিন্তু আমার উপলব্ধিতে আসছে যে আমি যে কি পৃথিবীর শ্রেষ্ঠতম আনন্দ আমার হারমোনিয়াম যেদিন আমি হাতে পেলাম, আমি বাজালাম। এবং আমার গুরু, আমার খুব ওই কথাগুলো খুব মনে পড়ে যে আমার গুরু এসে আমি হয়তো খেলা করছি, আমার এখন গান শিখতে হবে, আমার গুরু আসছেন, উনি আমার দুটো চুল বেঁধে দিতেন, দিয়ে হাঁটুর, তখন তো এই নিচে বসলে আর ব্লোটা পেতাম না, তো ওনার হাঁটুর উপর আমাকে বসাতেন। আমি এরকম গুরু দেখি নাই। এখনকার তো সবকিছুর মধ্যেই একটা কমার্শিয়াল, একটা অর্থের দাসত্বপনা দেখছি। তো আমার গুরু তখন হাঁটুর উপর বসিয়ে গান, এবং আমি যখন কুষ্টিয়াতে ছিলাম, উনি নেই, উনিও দুনিয়া থেকে চলে গেছেন। তো উনি কুষ্টিয়াতে আমাকে দেখবার জন্য আমাদের বাড়িতে আসতেন, যে ওর জন্য খুব আমার মনটা কাঁদে, উনি দেখতে আসতেন। তখন আমি হয়তো ঢাকায় আছি, উনি আমার মায়ের সাথে দেখা করে, ওকে আমি দেখতে এসেছি। চমৎকার। এই যে গুরু শিষ্য, এই যে পরম্পরায় সম্পর্ক, যে পরম্পরায় যে সম্পর্ক, এটা আমার গুরুদের মধ্যে আমি দেখেছি। আমার অবশ্যই ভীষণ ভীষণ। আপা, একটা গান শুনতে ইচ্ছে করছে, আমি যদি অনুরোধ করি, একটা গান আছে এই মুহূর্তে, আমি জানি না আপনার মনে মানে সেটা গিয়ে শোনানোর প্রস্তুতি আছে কিনা, এলাহি আলমিন গো আল্লাহ, এটা শোনাবেন? আছে। এলাহি আলমিন গো তুমি ডুবায়ে বসাইতে পারো, বসায় কিনারে দাও করো, রাখো মারো হাত তোমারো, তাইতে তোমায় ডাকি আমি, বাদশায়ানো পানা তুমি, বাদশায়ানো পানা তুমি, বাদশায়ানো পানা তুমি। নূহ নামে এক নবীরে ডুবায়ে
অকুল পাথারে নূহ নামে এক নবীরে ডুবায়ে অকুল পাথারে জাহের আছে সংসারে আমায় দয়া করো স্বামী বাদশায়ালো পানা বাদশায়ালো পানা তুমি বাদশা আলম পানা আমাদের মধ্যে যে একটা ভালোবাসার লালনের এত কঠিন আত্মিক দেহতত্ত্বের গান, এই জায়গাটায় এই যে ভালোবাসার একটা জায়গা তৈরি করে নেওয়া, এটা কিন্তু আপনার দ্বারাই সম্ভব হয়েছে। এবং সেই অ্যালবাম শোনার পর আমার মনে হচ্ছে যে এই গানটা শোনার পর 24 ঘন্টা 48 ঘন্টা আর কোনো গান শোনানোর মানে শোনার কোনো প্রয়োজনই নাই। তো এই যে বাচ্চাদের মধ্যেও আপনি যে একটা জায়গা তৈরি করে নিতে পেরেছেন। না, এখন তো যেটা, এটা তো একেবারে খুব আশার আলোই বলবো আমি, যে আগে তো সাঁইজির মাজার সংশ্লিষ্ট করে ফকিররা ওখানেই গান চর্চা করতেন, আর গ্রামে গ্রামে ভিক্ষে করে বেড়াতেন এই সাঁইজির গান করে করে। কিন্তু এখন এই যে বাচ্চাদের মধ্যে এখন নানা ধরনের চ্যানেলগুলোতে তো বাচ্চাদের যে কম্পিটিশন হচ্ছে, তাতে সাঁইজির গান যে ওরা কি সুন্দর করে তুলছে, গাইছে। কিন্তু আবার একটু দ্ব্যর্থহীনভাবে বলি যে যখন গাইছে তখন খুব ভালো গাইছে, কিন্তু এটা ঠিক ওই বিদ্যুতের মতন মানে আবার মিলিয়ে যাচ্ছে, যে আমাদের বিদ্যুৎ যেরকম চমকায় না, যে মেঘের যে চমকায় আবার মিলিয়ে যায়, এরকম মিলিয়ে যাচ্ছে। এই মিলিয়ে যেন না যায় সেটা আমার প্রত্যাশা আর কি। তারপরেও যেহেতু আমার একটু আত্মপ্রচার না করলেও হয় না, যে আমার একটা স্কুল আছে অচিন পাখি, সেখানে আমার প্রায় 100 জন বাচ্চা আছে, এবং তারা তাদের আমি বাচ্চাদের থেকে আমি অভিভাবকদেরই অনুপ্রাণিত করবার চেষ্টা করছি, যে বাচ্চারা এত এত সুন্দর, ওরা এই যে সাঁইজির যে বাণীর যে মর্মার্থ, এবং আমাদের স্কুলের নাম মানে মূল মন্ত্রটাই হচ্ছে সত্য বল সুপথে চল ওরে আমার মন। এই বাণীটা ওদের মধ্যে, এই মর্মার্থটা বলবার চেষ্টা করছি। এবং এই যে আমার প্রত্যাশা যে অচিন পাখি থেকে যদি 5টা বাচ্চাও লালনের গানকে ধারণ করতে পারে, সুন্দর করে আসে, তাহলেও তো একটা কাজ হলো। তো এই দেখা দেখে অনেক বাচ্চারা আসছে এবং আমি তালিম দিচ্ছি আমাদের। কিন্তু সঙ্গীতের যে বিষয়টা হচ্ছে যে গুরুমুখী বিদ্যা, সঠিক গুরু নির্ধারণ করতে হবে, সঠিক গুরুর কাছে শিখতে হবে। ভাষা শিখে কোনো লাভ হয় না। এবং আমি নানাভাবে বলবার চেষ্টা করেছি যে সঙ্গীতের কোনো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নেই, এটা গুরু ধরতে হবে এবং একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এই সঙ্গীতের চর্চা করতে হবে। 5টা বই পড়ে নোট লেখা যায়, কিন্তু সঙ্গীতের 7টা স্বরে গলা মেলাতে হয়। মেলাতে গেলে সারা জীবনেও মেলানো অনেক কঠিন কাজ, এটা লেগে থাকতে হয়। এবং ওকে যদি একদিন যদি ভালো না বাসা যায়, তাহলে কিন্তু ও সাড়া দেবে না, ও চলে যাবে। সেই জন্য সঙ্গীতের মর্ম হচ্ছে লেগে থাকা, ভালোবাসার গভীরে যাওয়া। আমি এটা মনে করি। তো আমি সবসময় আশাহতর কথা বলি না, আশার আলোর কথা বলছি, যে
নিশ্চয়ই একদিন এই অন্ধকার কেটে যাবে। এবং এখন তো অনেক 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 বাচ্চারা গান করছে, সাঁইজির গান করছে। সাঁইজির গানের প্রতি অন্তত যে কোনো মানুষ তার ড্রয়িং রুমে বা তার ক্যাসেটের জায়গায় লালন সাঁইজির একটা অ্যালবাম রাখতেও সম্মানিত বোধ করে। এটাই বলছিলাম আপা, চমৎকার লাগছিল কথা শুনতে। আপা, আমরা ওই যে আপনি বলছিলেন সহজ মানুষ বা অথবা ধরেন যে সত্য বল সুপথে চল, এই গানগুলোর কোনো একটা কি এই মুহূর্তে শুনতে পাবো? হ্যাঁ হ্যাঁ, সহজ মানুষ তো একটা অসাধারণ একটি গান, অসম্ভব সুন্দর গান। আমরা এখন সারা পৃথিবীতে একটা অস্থিরতায় মুহ্যমান। জি, তো লালন সাঁইজি, আমার মনে হয় যে লালন সাঁইজির এই গানের যদি মর্মার্থটা যদি তারা একটু অনুধাবন করতেন, একটু সহজ হয়ে যেতেন, তাহলে এই রাহাজানি, এই খুনাখুনি, এই মারামারি আর ক্ষমতার লড়াই এগুলো কিছুই থাকতো না। সহজ মানুষ বোঝে দেখনা রে মন দিব্য জ্ঞানে। তবে এটাও বলি, গানগুলো এখন যত্রতত্র যথেচ্ছাচার হচ্ছে, এটা যেন না হয়। সেই জন্য যারা শুদ্ধ সঙ্গীত চর্চা করছেন তারা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এদেরকে প্রতিহত করতে হবে। সহজ মানুষ বোঝে দেখনা রে মন দিব্য জ্ঞানে। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি। ও গো মরিলে সব হবে মাটি, ও গো মরিলে সব হবে মাটি। তোরা এই ভেদ জেনে, তোরা এই ভেদ জেনে, সহজ মানুষ বোঝে দেখনা রে মন দিব্য জ্ঞানে। সহজ মানুষ বোঝে দেখনা রে মন দিব্য জ্ঞানে। চমৎকার। আপনার গান গাইছিলেন, মাঝে কিছু কথা বলছিলেন, আমি জানি না যে সেগুলো পরিষ্কারভাবে আমাদের দর্শকরা শুনতে পেয়েছেন কিনা, যে আসলে লালনের গান চর্চার মাধ্যমে কিন্তু আমরা ব্যক্তি মানসিকতাকেও বদলে দিতে পারি, তাই না? এত রাহাজানি, এত খুন খারাপে, এত অন্তর্দ্বন্দ্ব কিছুই হয়তো থাকতো না যদি আমরা এই গভীরতায় ঢুকতে পারতাম। আপা, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আপনি বলছিলেন যে আপনার অচিন পাখি নিয়ে যে অনেক 100 ছাত্রছাত্রী। মজার বিষয় হলো আপনি জাপান থেকেও আপনার কিছু স্টুডেন্ট বাংলাদেশে আসে এবং তারা আপনার কাছে গান শিখে যায়, এটা নিয়ে একটু শুনতে চাই। আসে এবং সাঁইজির প্রতি প্রেম বশত, ভালোবাসা বশত তারা বাংলা শিখেছে লালনকে বুঝবার জন্য, লালন সাঁইজিকে অনুধাবন করবার জন্য, আত্মস্থ করবার জন্য, আত্মশুদ্ধি লাভ করবার জন্য বাংলা ভাষাটা তারা শিখেছে এবং তারা বাংলায় লিখতে পারে, পড়তে পারে। আমার দুই একজন কিয়োকো, তামিকো, তারপরে আর একজন, ওরা প্রায়শই আসে। ওই বছরে একবার এসে ওরা 1 মাস থাকে,
আমার কাছে লালন সাঁইজির তালিম নিয়ে যায়। চমৎকার। জাপানেও তো একটা ইউনিভার্সিটিতে লালনের উপরে মনে হয় গবেষণা চলছে, জি সেটাতে গবেষণা আছে। গবেষণা। এবং ওরা ওখানে ফরিদা পারভিন প্রজেক্ট কমিটিও করেছে। আচ্ছা ও বাবা, চমৎকার। আচ্ছা, ফরিদা আপা তো নজরুল সঙ্গীতও করতেন। হ্যাঁ, নজরুল সঙ্গীত তো আমার প্রথম মানে আমার ক্লাসিক্যাল চর্চা, মানে কণ্ঠশৈলীর জন্য যেটা দরকার, ক্লাসিক্যাল ভিতটা যদি শক্ত না হয় তাহলে তো আপনি অ্যাপার্টমেন্ট করতে পারবেন না, অনেক তালা করতে পারবেন না। সেই জন্য ভিতটা আমার বিভিন্ন গুরুর কাছে আমার মানে ধ্রুপদী সঙ্গীতের তালিম নেওয়া হয়েছে। জি। আর নজরুলের গানেরও তালিম নেওয়া হয়েছে গুরুদের কাছ থেকে আর কি। আবার মানে আমাদের কবি নজরুলের পাশাপাশি কি মানে কাছাকাছি আসার কোনো সুযোগ কি কখনো পেয়েছিলেন, বা তাকে গান শোনানো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 77 সনে, 76-77 সনে। তখন কবি নীরব নজরুল ইসলাম তখন ছিলেন উনি। তো অনেক দিনের আমার ইচ্ছা ছিল যে ওনার কাছে বসে যদি আমি একটু গান শোনাতে পারতাম তাহলে খুব ভালো হতো আর কি। তো একদিন সেই সুযোগটাও আসলো। তখন লিবিয়াতে প্রথম যাব আর কি সাংস্কৃতিক দলের সাথে, আমার বাবা এসেছিলেন। তো ওই সুযোগটা হলো, তখন আমি ওনাকে গান শোনাচ্ছি আর কি। তখন উনি না আমার দিকে তাকিয়ে আছেন। আমার দুর্ভাগ্য যে ছবিটা কেউ না কেউ তুলেছেন, কিন্তু ছবিটা আমার কাছে সংগ্রহে নেই। কিন্তু আমার মনের স্মৃতিতে এখনো অক্ষুণ্ণ আছে, যে ছবিগুলো কখনো ম্লান হয়ে যায় সেই ছবিটাই আছে। নজরুলের শিওরে বসে তাকে গান শুনিয়েছিলেন সেই 76 বা 77-এর দিকেই সম্ভবত। আপনি সেই গানটাই গাইবেন বলছিলেন, গানটাকে শুনতে পাবো? হ্যাঁ, মুসাফির মছরে আঁখি জল, ফিরে চল আপনার। अपनी झोरिया मुसाफिर मछरे आके जा फिर चल अपना रे। খুব ভালো লাগলো আপনার কণ্ঠে, সবসময় একই রকম গান শুনি। আপা এবার একটু লালনের গান, আপনার নজরুলের গানের বাইরে একটু যেতে চাই। যে আমাদের বাংলাদেশের যদি বলি যে চিরসবুজ গান, কালজয়ী গান কোনগুলো, তাহলে তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, অথবা নিন্দার কাটা যদি, অথবা এই পদ্মায় মেঘনা। বলতে পারি না, আমরা মনে করিয়ে দিচ্ছি। ভালোবাসার শ্রোতা যারা তারাই তো আমাকে সেই ভালোবাসায় স্থান দিয়েছেন এই গানগুলোর জন্য। নিঃসন্দেহে গানগুলো তো কাব্যময়তা সবকিছু, প্রথম থেকে শেষ অবধি একটি গল্প আছে। হ্যাঁ একদম, মানে আপনার শৈশবের সাথে তো মল্লিকাদের গল্প একদম মিলে যায়, আমবাগান সেই একদম, হ্যাঁ আমবাগ সবকিছু মিলে যায়। আপা সেই পদ্মা মেঘনা বা চলন বিল, আপনার কলম গ্রাম, কোথায় না আপনার গান মিলে আছে। এই পদ্মায় মেঘনাকে একটু শুনতে পাবো? হ্যাঁ নিশ্চয়ই। এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখার গান গেয়ে যায়। হে আমার দেশ, হে আমার
কত আনন্দ বেদনায় মিলন বিরহ মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে আনন্দ বেদনায় মিলন বিরহ কত আনন্দ বেদনায় মিলন বিরহ চমৎকার। এই তিনটি গানেরই গীতিকার ছিলেন শ্রদ্ধেয় আবু জাফর স্যার। জি, জি, খুবই চমৎকার কথা, খুবই কথা সুন্দর এবং সুর। হ্যাঁ, জি। এবার আমরা মল্লিকা দি, হ্যাঁ, একই সাথে মিলে গিয়েছে। সে এখন ঘুমটা পরা কাজল বধূ দূরে কোন পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়। তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম। বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে ভেজা হাতে ডাকলো আমার, বলল ভালোবেসে। এখানে আম কুড়োবার ধুম লেগেছে, এখানে আম কুড়োবার ধুম লেগেছে। চলো না অন্য কোথাও যাই, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, যায় না, কিন্তু কিছু কিছু দিন থাকে যা আসলে স্মৃতি এমন ভাবে গেঁথে থাকে ওখান থেকে বেরিয়ে আসা যায় না। আপা, আজকের এই রাঙা সকাল আমাদের জন্য অনেক বেশি গভীর, যে আপনি অনেক বেশি স্মরণীয় করে গেলেন। ভীষণ ভীষণ ভালো লাগছে যে এই অনুষ্ঠানটি কিন্তু সকলের বেশ মুখে মুখে শুনছি। তো আমার একটু ভাবনার মধ্যে ছিল, তো এখান থেকে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন রাসেল, ও খুব সস্নেহে আমাকে বলছেন যে বুবু আসতে হবে। তো আমি বলছি হ্যাঁ অবশ্যই যাব, অবশ্যই যাব। আপা, এবার আমি সেই গানটি নিয়ে আসতে চাই, ওই যে নিন্দার কাটা জ্যোতি, যেটি দিয়ে অন্ধপ্রেম ছবির জন্য আপনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন, একটু বলবেন এই সম্পর্কে? আসলে তো আমি তো কখনো ছায়াছবিতে গান করি নাই, তো এই গানটি নেওয়া হয়েছিল। ওই যেটা বললাম যে আমি বিশ্বাস করি যে ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার অভিপ্রায় ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। অকস্মাৎ এটা পেয়ে গেলাম আর কি। তো যাই হোক, এই গানটির কারণেই ছবিটি নাকি আমার সেইভাবে দেখা হয়নি। তো যাই হোক, গানটি নিজস্ব আঙ্গিকেই খুবই বলিষ্ঠ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো তারপরে প্রযোজক সমিতিতেও কিন্তু শ্রেষ্ঠ
কণ্ঠশিল্পী হিসাবে ওটাও পুরস্কৃত হয়েছিলাম। তো ছবিতে না গান করেও যখন ছবিতে গানটা লাগানোর ফলে চলচ্চিত্র যে জাতীয় পুরস্কার পেলাম, যে বললাম বিরাট যে, প্রাপ্তি। এটা এমনি আনন্দিত। আর আপনি কি একটা গানই করেছিলেন চলচ্চিত্রে নাকি আরো কিছু না, করেছেন? এই গানটি লাগানো হয়েছিল তো। আর হচ্ছে লাভ ইন সিঙ্গাপুরে ও পাখিরে আয় দেখে যা কেমন আছি, এই গানটিও ছবিতে লাগানো হয়েছিল। এই গানটিও মানে জনপ্রিয় এটা হয়েছিল বেশ। মুক্তিযোদ্ধাদের প্রতি আচ্ছা। শ্রদ্ধা নিবেদনের গান। যেমন ও পাখিরে আয় দেখে যা কেমন আছি, এখানে শাল পিয়ালার আমরা গানটা একটু শোনাতে চাই আর কি। আপা তাহলে আমরা আধার না থাকে যদি কে হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বল, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বল, বাঁশি ডেকে বলে যমুনাকে, অপবাদ যতই আসুক, রাই কি কখনো ঘরে থাকে, কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো, প্রেমের কি স্বাদ আছে বল, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বল। আরেকটা গানের কথা বলছিলেন, ও পাখিরে আয় দেখে আয় যা দেখে কেমন। যায়, শুনি এটা গানটা। লাভ ইন সিঙ্গাপুর এই ছবিতে লাগানো হয়েছিল। ও পাখি রে, ও পাখি রে, আয় দেখে যা কেমন আছি, একবার আয় দেখে যা কেমন আছি, এখানে শাল পিয়ালার আমলকি বন, এখানে দিঘির জলে শাপলা ফোটে, এখানে মনের সুখে বয় তরুণী উজান মাঝি, ও পাখি রে, আয় দেখে যা কেমন আছি, একবার আয় দেখে যা কেমন আছি।
চাঁদের হাসি ও পাখিরে আয় দেখে যা কেমন আছি একবার আয় দেখে যা কেমন আছি একবার আয় দেখে যা কেমন আছি। অদ্ভুত আসলে মানে গানের আছে না যে মানে মূর্ছনা শেষ হয়ে যায়, গানের মূর্ছনা শেষ হয়ে যায়, কিন্তু গানের যে ভাবটা সেই মূর্ছনা তার সেই প্রতিধ্বনি কানের ভিতরে যেন থামে না, প্রাণের ভিতরেও থামে না। মানে চলচ্চিত্রে গান করেছেন, তারপরে এত অদ্ভুত গান চলচ্চিত্রের মধ্যে ভাবতেই পারি না। আপা, আমরা এবার একটু আপনার 21শে পদক সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ, 21শে পদক 87 সনে, 1987 সনে। তখন তো একেবারেই আসলে না, এই যে পুরস্কার পেলে যে একটা পাওয়ার যে অস্থিরতা, এটা কিন্তু আমার কখনোই হয় না। আমি বুঝতে পারি না। যখন আমাকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানানো হলো, শিল্পকলা থেকে আমার একটা বায়োডাটা চাইলো, তখন শহীদুল ইসলাম ডাইরেক্টর, উনি আমার বায়োডাটাটা বললো, তোমার তো বায়োডাটা লাগবে। আমি কেন? বলে হ্যাঁ লাগবে, তুমি দিয়ে রাখো আর কি। আমি বুঝতে পারিনি। তখন সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও বললো যে আপনার একটা সুখবর আছে। যখন বায়োডাটাটা পাঠিয়েছে, আমি বলি কি সুখবর? তো বললো কি যে আপনি তো 21শে পদক পেতে যাচ্ছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্মাননা। অমুক তারিখে 20শে ফেব্রুয়ারি তখন বঙ্গভবনে গেলাম। তো সাথে সাথে একটা কষ্টও ছিল। কষ্টটা এরকম যে গেলাম, গিয়ে তখন ভেতরে ঢুকে আমাকে যথারীতি যেখানে বসানোর দরকার, যারা পদক পাবেন সেই চেয়ারগুলোতে আমিও একজন 21শে পদক প্রাপ্ত আর কি নেব আর কি। তখন আমার ভাবতে ভালো লাগে এখন, যেখানে ডক্টর আবু হেনা মোস্তফা কামাল ওই সময় পেয়েছিলেন আর কি। তারপরে আমাদের জাতীয় স্মৃতিসৌধ যিনি করেছিলেন, তিনিও ওই 87 সনেই। কষ্টের কথা বলতে চাচ্ছিলেন, শুনি সেই জায়গাটা। কষ্টের কথা শ্রোতাদের বলা ঠিক হবে কিনা, তবে ওটাও আমার পাথেও আর কি। না, যেটা তখন 21শে পদক নিয়ে তখন ওই বঙ্গভবনের দ্বার থেকে একেবারে গেট পর্যন্ত হেঁটে হেঁটে আসছি। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা গাড়িতে করে চলে যাচ্ছেন, কেউ একটু বললেও না, বা কেউ যে আসেন আপনাদেরকে একটু পৌঁছে দিই। যেহেতু আমি কুষ্টিয়া থেকে তখন ঢাকায় এসে কোনো একটি হোটেলে উঠে তারপর প্রোগ্রাম করে যেতাম। তো এই যে বিষয়টা, লালন সাঁইজির সেই গানের চরণের কথা বলতে হয়, গুনে পড়ে সারলি দফা করলি রফা গোলে মালে। উনি কটা বই পড়ে শিক্ষিত, অক্ষর জ্ঞান হওয়া যায়, কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হওয়া যায় না। লালন সাঁইজি স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন। সেই জন্য বলছে, কয়টা বই পড়ে তুমি নিজেকে, আমার আমিত্বকে জাহির করো, সেটা ঠিক নয়। আমরা বেশিরভাগ অক্ষর জ্ঞান আছে কিন্তু কুশিক্ষায় শিক্ষিত, এরকম দেখেছি। এখন আমি দীর্ঘদিন তো গাড়ি ছিল না, তখন গাড়ি ছিল না। এখন হয়তো একটা হয়েছে, গাড়ি চড়বার সুযোগ হয়েছে, তাও সেটা ফুকুওকা অ্যাওয়ার্ডের কারণে। সেখান থেকে যে টাকা পাওয়া, সেখান থেকে যে অর্থটা একটু পাওয়া গেছে,
তারপরেও আর কি সে টাকাটা আর কি না, কিন্তু ফরিদা আপু, এটা সত্য যে আমরা কি বলে যে সেদিন আপনি হয়তো গাড়ি পাননি, কিন্তু 21 পদক তো পেয়েছেন, এবং আমরা পেয়েছি ফরিদা পারভিনকে, আমার একজন গুণী শিল্পী। ওটা এমন কিছু না, আমি যেটা বলতে চাই যে একটা সৌজন্য যে বোধটুকুন, সৌজন্য বোধ থেকে আমরা অনেক দূরে। বোধটা এটা কিছুই না, আমি হেঁটে আসলাম তাতে কি হলো, কিছু না, কিন্তু এই যে মন মানসিকতার আমাদের কত অবক্ষয়, সেটাই আমার বলবার বিষয়। এই মন মানসিকতার বিষয় নিয়ে যখন আলাপ করছেন আপা, তখন আমার মনে হচ্ছে সেই গানের কথা, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিয়ে। গানটা তো করেছি, মন সহজে কি সই হবা, সহজে কি সই হবা। আরেকটা গানও আছে যে সাইজি যে রচনা করেছেন যে চিরদিন ইচ্ছা মনে আলডাঙ্গায় ঘাস খাবা, ডাবার পর মুগুর পোলে সেই দিনে ঘাটের পাবা। আবার বা ওই গানও হতে পারে, বড় সংকটে পড়িয়া দয়াল। আমরা আসলে এটা সংকটে পড়ে আছি, আপা দুইটা গান পরপর হতে পারে প্লিজ। মন সহজে এটা গাইয়া চিরদিন ইচ্ছা মনে, চিরদিন ইচ্ছা মনে আল ডাঙায় ঘাস খাবো তুমি, আল ডাঙায় ঘাস খাবো, সহজে কি সই হবা, ডাবার পর মুগুর পোলে, ডাবার পর মুগুর পোলে সেই দিনে গাটের পাবো তুমি, সেই দিনে গাটের পাবা, সহজে কি সই হবা, বাহার তো গেছে চলে, পথে যাও ঠেলা পেড়ে, কোন দিনে পাতাল ধাবাও তুমি, কোন দিনে পাতাল ধাবা, তবু দেখি গেল না তোর, তবু দেখি গেল না তোর, তেরা চলন বদলো তোর, তেরা চলন বদলো সহজে কি সই হবা, সহজে কি সই হবা। আসলে আপা যতই এই গভীর গান বহু বছর আগে সাইজি তৈরি করে গিয়েছিলেন, কিন্তু আজও এত সত্যি চিরন্তন। আমরা আসলে এই যে আমরা তেড়া একদম বদলোভা, সেই জায়গা থেকে কিন্তু আমরা আজও বেরিয়ে আসতে পারিনি, অথচ সাইজি সেই তখনই লিখে গিয়েছিলেন। আপনি যার জন্য সমকালীন, হ্যাঁ, এবং 250 বছর আগে তিনি রচনা করেছেন। জি, প্রত্যেকটি এবং প্রত্যেকটা বিষয়ের উপর, মানে মানবতার কথা বলেছেন, সমাজ সংস্কারের কথা বলেছেন, আত্মশুদ্ধির কথা বলেছেন। গান নিয়ে তিনি অপেক্ষা করছেন সংকটে পড়ে আমাদের সেই সংকট থেকে উদ্ধার কল্পে। এটা হচ্ছে সাইজির গানের ক্ষেত্রে বলে দৈন্য গান আর কি। বড় সংকটে পড়িয়া দয়াল, বারে বারে ডাকি তোমায়, ক্ষম ক্ষম অপরাধ আমার। এই গানটি, গানটা নিশ্চয়ই শোনাতে হবে। জি অবশ্যই আপা। বড় সংকটে পড়িয়া দয়াল,
দাসে পানি একবার যাও হে দয়াময় ক্ষময় স্রষ্টা আমাদের ক্ষমা করবেন কিনা, কিন্তু আমরা কিন্তু এপারে বসে আছি, আপা নিশ্চয়ই সেই তিনি তো বসে আছেন অপার ক্ষমা হয়ে বসে করবার আছি। জন্য। জি, অপার হয়ে বসে আছি। পারে লয়ে যা আমি হয়ে বসে আছি ও হে প্রভু তো পারে নিয়ে যাবেন, কিন্তু তার জন্য একটু সত্য বলতে হবে, সুপথে চলতে হবে। এটা তো অবশ্যই আমার মনে হয় প্রথম শর্ত। সত্যবার সুপথে চল। এই গানটি আমার প্রথম সাইজির কাছে শেখা গানে প্রথম আমার হাতে খড়ি আর কি। জি, শুনি। দেখো এই গানটি যখন আমি করি আর কি, মানে আমার গুরু বললেন কি বারবার রিকোয়েস্ট করছেন, আমি বলছি দূর ফকির ফাকরার গান জি, যে কথাটা বলতে মানে নাদান হলে যে এই কথাটি বলতে পারে আর কি। এখন সেটা যে কত বড় উপলব্ধি অন্যায় করেন। করেছিলাম এই কথাটি। সত্য সুপথ নাচে নিলে পাবিনে মানুষে সত্য বল সুপথে চলো রে আমার মন, সত্য বল সুপথে চলো রে আমার মন। সময় শেষ হয়ে গেছে, একটু একটু করে শুনতে চাই, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই যে সাধন করতে হবে সময় বুঝে, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধু হবে, সময় গেলে সাধু দিন থাকতে
চমৎকার। আমার মনে হচ্ছে যে সময় গেলে সাধন হবে না, কিন্তু আজকে আমাদের আরেকটু সময় প্রয়োজন ছিল একজন ফরিদা পারভিনকে আপনাদের কাছে রাখার। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, আমরা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, কিন্তু আপনার শেষ গান দিয়ে আমাদের আয়োজন শেষ হবে। আজকে রাঙা সকালের পক্ষ থেকে আমাকে মাছরাঙা টেলিভিশন আমন্ত্রণ জানিয়েছে। তোমাদের দুজনকেই আমার পক্ষ থেকে দোয়া করবেন। আন্তরিক কৃতজ্ঞতা। আর মাছরাঙার যারা কলাকুশলী এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছে সকলের প্রতি আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা। আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা। আশা পূর্ণ হলো না মনের বাসনা। বিধাতা সংসারের রাজা আমায় করে